নমস্কার, আমি রীতি আর আপনারা শুনছেন গল্পকথক রীতি শর্ট স্টোরি চ্যানেল। আপনাদের যদি আজকের গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের গল্প। আজকের গল্প প্রবোধ কুমার সান্যালের লেখা নিশিগন্ধা। যাবার দিনের আর বেশি বাকি নেই। মাঠের রৌদ্র অত্যন্ত প্রখর হয়ে উঠেছে। বেলা ৯টার পরে কাঁকর পাথরের পাহাড়ি টিলাগুলোর কাছাকাছি আর থাকা যায় না। সকালবেলাকার হাটে জিনিসপত্র প্রায় দুষ্প্রাপ্য। গত ১৫ দিনের মধ্যে নতুন চেঞ্জার আর একটিও আসেনি, এবং আগে যারা কিছুদিন থাকবে বলে এখানে এসেছিল তারা একে একে প্রায় সবাই চলে গেছে। কয়েকজন দেহাতি এবং স্থানীয় দোকানদার ছাড়া সমগ্র শিমুলতলাটা এখন প্রায় জনশূন্য। বাগান বাড়িগুলি প্রেতপুরীর মতন দাঁড়িয়ে আছে। মনে করেছিলুম ১ মাসের ছুটি, এখানেই শরীরটাকে একটু গুছিয়ে নেব, কিন্তু খাবার জিনিস এখন কী বা আছে এখানে। অবশ্যই আমার কোনো অসুবিধে নেই, রেলের পাস পাই, যেখানে খুশি গিয়ে ছুটিটা কাটিয়ে দেব। পাজামা আর বুশশার্ট পরা ভদ্রলোকটি স্টেশন প্ল্যাটফর্মের সিঁড়ির কাছে দাঁড়িয়ে আলাপ করছিলেন। তার পরিচয়টা ভালো করে জানার জন্য কোনো আগ্রহ যতীনের ছিল না, তবু নতুন মানুষের সঙ্গে নিতান্ত আলাপের খাতিরেই তাকে প্রশ্ন করতে হলো, মশাইয়ের কি করা হয়? লোকটি হাসি মুখে বলল, রাজা এখন নেই, তবু রাজার চাকরি আছে। আমি সেন্ট্রাল পিডব্লিউডিতে চাকরি করি। তবে কি জানেন, ডিউটিতে বেরিয়ে ২-১০ দিন খুশি মতন বেরিয়ে বেড়াই। কাজ করি বা না করি খেয়ে দেখছে। যতীন বললে, তবে তো ভালোই আছেন। লোকটি প্রশ্ন করল, তা মশাইয়ের কোথায় থাকা হয়? আমি থাকি ওই পূব দিকের মাঠের ধারে মণি লজে। আপনি? মণি লজে? তবে তো আমার কাছাকাছি। আপনার ওখান থেকে আসুন এগিয়ে পশ্চিমে, ওই যে লালাদের বাগানের গায়ে রেলিং ঘেরা বাড়িটা, গোটা ২ ইউক্যালিপটাস গাছ সামনে, ওই বাড়িটাই। যতীনের হাতে বাজারের পুঁটুলি। সে যাবার উদ্যোগ করে বলল, বেশ, তাহলে এখন আছেন তো, আবার দেখা হবে। লোকটি আবার প্রশ্ন করল, মশাইয়ের নাম? যতীন মিত্র। আপনার? মতিলাল চৌধুরী। আপনি বেড়াতে যান কোন দিকে? যতীন বললে, সাধারণত ওই ছোট নদীর দিকটাতেই যাই। ওই দিকটা ফাঁকাও বটে, ধুলো কম। ফেরবার পথে সোজা এসে রেল লাইন, বিকেলে ওই দিকটাই ভালো। আচ্ছা। যতীন ১ পা এগোতেই লোকটা পুনরায় উৎসুকভাবে জিজ্ঞাসা করল, আপনি থাকবেন কতদিন? মানে যাবার কি তাড়া আছে? যতীন এবার হাসল, বললে, ওটা পোস্ট অফিসের ওপর নির্ভর করে। কলকাতা থেকে মানি অর্ডার আসে ৮ দিনে। ভারী ওই অসুবিধায় আছি। টেলিগ্রাম করার চেয়ে হেঁটে গিয়ে খবর দিলে তাড়াতাড়ি হয়। আজকাল সবই ওলট পালট। আসল কথাটা এই, হাতে টাকা এলে তবে যাবার দিন স্থির করা যায়। আচ্ছা, আসি। লোকটা তৎক্ষণাৎ জিজ্ঞাসা করল, বাজারে পেলেন কিছু, মাছ না মাংস? কোনোটাই নয়। আপনার বুঝি ওসব চলে না? চলে, কিন্তু পাচ্ছি কোথায়? মতিবাবু এবার একটু উৎসাহিতভাবে বললে, যাক, আমি বাঁচলুম মশাই। আজ ভোরবেলা এক দেহাতি বউ এসে ২.৫ সের ছোট মাছ গছিয়ে গেছে, কিন্তু অত মাছ খাবে কে? যদি কিছু মনে না করেন তো বলি, আপনাকে কিছু মাছ আমি অফার করতে পারি। মাছের লোভ সামান্য নয়। যতীন একটু ইতস্তত করে বললে, নেবার অসুবিধে অবশ্য কিছু নেই, তবে কত দাম লাগবে? মতিবাবু হো হো করে হেসে উঠলেন, বললেন, দাম আবার কি মশাই, ৪টি মাছ আপনাকে ৪ আনায় বেচে আমার কী বা হবে? যতীন বললে, কিন্তু আপনাকে তো দাম দিতে হয়েছে। হলোই বা, আপনাকে না হয় উপহারই দিলুম। আচ্ছা বেশ, কলকাতা থেকে আপনার মানি অর্ডার এলে তখন না হয় শোধ করবেন। চলুন। লোকটা সত্যি মিষ্টভাষী এবং সঙ্গীপ্রিয়। সমস্ত পথটা বলতে বলতে চলল, আপনি বাঙালি, এসেছেন দেশ ছেড়ে, আর আমার এইটুকু ফেলো ফিলিং থাকবে না? এই তো মশাই কেরোসিন পাচ্ছি নে, চিনি পাচ্ছি নে, বলুন দেখি কেমন করে চলে? না না, থলেটা হাতে করিয়ে আসুন, মাছ নিয়ে একেবারে বাড়ি ঢুকবেন।
এতে আর কি হয়েছে, এইসব তো নিজেদের মধ্যেই। আসুন, বাঙালি 4টি মাছ ভাত পেলেই তো খুশি, তাও যদি না জোটে তবে চলবে কেমন করে? আসুন আসুন। সকালের দিকে বড় রাস্তাটা ধরতে হলে এই রেলিং ঘেরা বাড়িটাই যতীনকে পেরিয়ে যেতে হয়। কিন্তু তার ধারণা ছিল আর সব বাড়ির মতন এই বাড়িটাও শূন্য। সামনের দরজা জানলা কোনো সময়ই খোলা থাকে না। ফটকে নিয়ম মতন বড় একটা তালা ঝোলানো। মতিবাবু বললেন, আরে এই তালার চাবিটা নিয়ে মালিটা গাঁয়ে গেছে। আসুন, এই পাঁচিলের ফাঁক দিয়ে আমরা ঢুকি। এই দিকটা বড়ই নির্জন, আশেপাশে কোনো বাগান বাড়িতে লোকজন নেই তো সন্ধ্যার পরপর খুব ভয় করে। পাঁচিলের ফাটল দিয়ে দুজনে ভিতর ঢুকে গেল। বাড়ির ভিতরে কোথাও বিশেষ সাড়া শব্দ শোনা যাচ্ছে না। সামনের বারান্দায় এমনই জঞ্জাল জমেছে যে এই বাড়িতে মানুষের অস্তিত্ব বিশ্বাস করা কঠিন। ভিতরে সামনের ঘরটা খুবই অগোছালো। তীর্থযাত্রীদের ধর্মশালায় যেমন পুঁটলা পুঁটলির ভিড় হয়, এই ঘরেও তেমনই। পরিচ্ছন্নতার বালাই কোথাও নেই। তবু ওরই মধ্যে একখানা নড়বড়ে তক্তার উপর যতীনকে বসতে হলো। বাজারের থলেটা সে মেঝের উপর নামিয়ে রাখল। কোঁচার খুঁটে কপালের ঘাম মুছল। মতিবাবু বললেন, বসুন যতীনবাবু, বসুন, আমি এক্ষুনি মাছ এনে দিচ্ছি। বেঁচে গেল মশাই, সর্ষের তেলের খরচ কমল। মতিবাবু হাসতে হাসতে ভিতরে গেলেন। কিন্তু তিনি অন্দরমহলে ঢোকার মিনিট দশকের পর তার বদলে একটা অল্পবয়স্কা মেয়ে মাথায় ঘোমটা টেনে ঘরে এলো এবং যতীনকে কোনো প্রকার প্রস্তুত হবার সময় না দিয়ে মেঝের উপর মাথা ঠেকিয়ে একটি প্রণাম করল। বুঝতে বাকি থাকে না যে মেয়েটি মতিবাবুর স্ত্রী। কিন্তু বিনা পরিচয়ে এবং বিনা দ্বিধায় প্রণাম করার এই প্রাচীন ব্যাপারটা লক্ষ্য করে যতীন যেন একটু হকচকিয়েই গেল। সামান্য দুটো মাছ নিতে এসে এরকম অন্তরঙ্গতা আর যে দেশেই থাকুক, কলকাতায় যারা মানুষ হয়েছে তাদের পক্ষে নতুন। যতীনের গলায় একটি আওয়াজও ফুটল না। মেয়েটি এবার মাথা তুলল, তারপর নম্র হাসি হেসে বলল, আমাকে চিনতে পেরেছেন? মনে পড়ছে আপনার? ওই না তো, যতীন বলল। মেয়েটি বললে, নিশ্চয়ই চিনতে পেরেছেন, কিন্তু অস্বীকার করছেন। ভালো করে দেখুন তো মনে পড়ে কি না। যতীন সবিস্ময় বললে, এ কি কথা, আপনাকে তো আমি একেবারেই চিনতে পারিনি। মেয়েটি পুনরায় বললে, ঠিক করে মনে করে দেখুন না, কোথায় দেখেছেন একটু ভেবে দেখুন। আমাকে লজ্জা দিচ্ছেন কেন? যতীন এবার যেন একটু অস্বস্তি বোধ করে উঠল। মতিবাবু এই ঘরে কেন আসছেন না ভেবে সে একটু আড়ষ্ট বোধ করল। কিন্তু মেয়েটি তার দিকে এমনভাবে হাসি মুখে চেয়ে রয়েছে যে জবাব একটা না দিলেই নয়। একটু সাহস করে সহজ গলায় যতীন এবার বললে, ক্ষমা করবেন, আমার বয়স প্রায় 30 হতে চলল, কিন্তু এই বয়সের মধ্যে কোনো কালে কোথাও আপনাকে দেখেছি বলে তো মনে পড়ে না। মেয়েটির মুখে চোখে লজ্জা ও সংকোচের আভাস মাত্র নেই। বয়স বছর 20 কাছাকাছি হয়তো হবে। চেহারাটা 5 জনের মাঝখানে দাঁড় করাবার মতন। কিন্তু আর কোনো কথা না বাড়িয়ে যতীন হঠাৎ বাজারের থলেটা নিয়ে উঠে দাঁড়ালো। বলে, আমাকে এবার যেতে হবে। মতিবাবুকে বলবেন যদি মাছ দেবার অসুবিধে থাকে তবে ব্যস্ত হবার কোনো কারণ নেই, সামান্য মাছ বই তো নয়। মেয়েটি বললে, আপনার কি খুব তাড়াতাড়ি আছে? যতীন বললে, আছে বই কি, আমি গেলে তবে রান্না চড়বে, আর তাছাড়া বাইরে রোদ্দুরও বাড়ছে। আচ্ছা, কিন্তু আপনার সঙ্গে যে বিশেষ কথা ছিল। আমার সঙ্গে? তবে ডাকুন মতিবাবুকে। না না, ওর সঙ্গে নয়। মেয়েটি যেন ব্যস্ত হয়ে উঠল। যতীন সচকিত হয়ে বললে, তবে? মেয়েটি এবার পিছনের দরজার দিকে তাকালো। তারপর একটু চাপা কণ্ঠে বললে, আপনাকে ভালো করে জানি বলেই বলছি। উনি আসছেন, কিন্তু আপনি যেন ওকে বলবেন না আমি কিছু বলছিলাম আপনাকে। বলতে বলতে মেয়েটি চট করে ভিতর দিকে কোথায় চলে গেল। কথাটা বলবার সময় যেন হাঁপাচ্ছিল। যতীন অবাক। উত্তর দিকের দরজা দিয়ে চটি জুতো পায়ে মতিবাবু এই ঘরে এলেন। হাতে তার একটা মাছের পুঁটুলি, তার তলা দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছিল। তিনি বললেন, ক্ষমা করবেন, আপনাকে অনেকক্ষণ আটকে রেখেছি। বেশ জ্যান্ত মাছ, ভালো রান্না হবে। ভারী কষ্ট হলো আপনার, তার উপরে এই রোদ্দুর।
একটু চা খেয়ে যাবেন? যতীনের পা দুটো কাঁপছিল। একটু থতিয়ে বললে, আগে না না, এবার আমি যাই, আর একদিন না হয় চা খাওয়া যাবে। মতিবাবু বললেন, পথে ঘাটে আবার দেখা হবে তো? হ্যাঁ, তা হবে বই কি। এই বলে মাছের পুঁটুলিটি থলের ভিতর পুড়ে নিয়ে যতীন পা বাড়াল। মতিবাবু সহাস্যে নমস্কার জানিয়ে বললেন, আপনার সঙ্গে আলাপ হয়ে ভারী খুশি হলাম। বাইরে এসে যতীনকে আগেকার মতন পাঁচিলের ফাটলে পা বাড়িয়ে ডিঙিয়ে আসতে হলো, কিন্তু পিছন দিকে ফিরে তাকাবার সাহস আর হলো না। সমস্ত ব্যাপারটা অনুধাবন করতে তার সময় লাগবে সন্দেহ নেই, কিন্তু আজ সকালের এই অপ্রত্যাশিত ঘটনা যে অত্যন্ত রহস্যজনক এবং অবিশ্বাস্য, এইটি তার বারবার মনে হচ্ছিল। মেয়েটিকে কখনো কোথাও সে দেখেছে এ কথা ভালো করে ভেবে দেখবার তার ধৈর্য নেই, কেননা এই মেয়েকে এই জীবনে সে কখনোই দেখেনি। আলাপ হওয়া তো দূরের কথা, ব্যাপারটা কেবল যে জটিল তাই নয়, যেন এর পিছনে কোনো একটা ষড়যন্ত্র আছে, এমন সন্দেহও আসে মনে। লোকশূন্য শিমুলতলা তার চোখে এখন রহস্যময় হয়ে ওঠে। অনেক দূরে এসে পথের বাঁকে দাঁড়িয়ে যতীন মাছের পুটুলিটা ফস করে একবার খুলল। সত্যই মাছগুলো ঠিক আছে, নিতান্ত ভোজবাজি নয়, এবং মাছগুলো টাটকাও বটে, কিন্তু মাথার উপর প্রখর রৌদ্রের তাপে ভালো করে কিছু ভাবতে গেলে গুলিয়ে যায়। যতীন আবার চলতে লাগলো তার বাড়ির দিকে। এবার মানি অর্ডারের বদলে চিঠি এসেছে। অবশ্য চিঠিতে এই কথাটাই আছে যে মানি অর্ডার শীঘ্রই যাচ্ছে, সুতরাং যতীনের দুশ্চিন্তার কিছু নেই। হাতে টাকা কড়ি যা আছে তাতে এখন হয়তো কোনো মতে সপ্তাহখানেক চলে যেতে পারবে। যদি কিছু ধার বাকি পড়ে তাহলেও অসুবিধে নেই, দোকানে বাজারে সে বেশ পরিচিত। কিন্তু অন্য দিকের কথা হলো, শিমুলতলায় থাকার উৎসাহ আর কারণ নেই। আশ্বিনের শেষ থেকে যে সজীবতাটা আসে চৈত্রের শেষ দিকে এলে সেটা সম্পূর্ণ শুকিয়ে যায়। তাছাড়া নিত্যদিনকার প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা বড়ই দুরূহ হয়ে ওঠে। বসে বসে তখন যাবার দিন গুনতে হয়। একই পথ, একই পল্লী এবং প্রত্যেকের একই কর্মসূচি, বৈচিত্র্য কোথাও কিছু নেই। যতীন যেদিন পায়ের জোর পায় সেদিন যায় মাঠ পেরিয়ে মঠের দিকে, কিংবা ঝাঝার পথে, কিংবা আরণ্যক সাঁওতালপল্লীর সেই টিলা পাহাড়ের পথের দিকে। অদূরে পাহাড়, কিন্তু পাহাড়তলির নিচের দিকে অতি ক্ষীণ ধারায় বয়ে চলেছে নামহারা দিকহারা নদী। সেখানে কখনো হয় মৃতের সৎকার, কখনো বা ধোপারা কাপড় কাচতে আসে। সেখান থেকে ঘুরে স্টেশনের দিকে যেতে খানিকটা সময় লাগে। পথটা প্রতিদিনই প্রায় জনহীন, আর সেই ডাঙা মাঠের চারিদিক থেকে নিঃশ্বাস রোধ করা ধূসর সন্ধ্যা ছমছমিয়ে নেমে আসে। যতীন একটু পা চালিয়েই হাঁটতে থাকে। হঠাৎ একদিন পিছন থেকে ডাক শোনে, শুনুন। যতীন চমকে ওঠে, তার মন ছ্যাঁত করে ওঠে। এই সেই কণ্ঠস্বর। মেয়েটি অতি দ্রুত পিছন থেকে সামনের দিকে এগিয়ে আসে। যতীন গলাটা ঝেড়ে একটু সহজ করে বলে, এই যে, ভালো আছেন? মেয়েটি রুদ্ধশ্বাসে বলে, কানে বুঝি আপনি শুনতে পান না? কত দূর থেকে গলা ফাটিয়ে ডাকছি আপনাকে। 1 মাইল পথ তো আপনার পেছনে পেছনে ছুটতে ছুটতেই এলুম। আপনি বাবা বড্ড অন্যমনস্ক হাঁটেন। যতীনের গা যেন ভারী হয়ে আসে। আড়ষ্ট কণ্ঠে সে জবাব দেয়, আজ একটু দেরি হয়ে গেছে, অন্যদিন এর আগেই ফিরে যাই। এই দিকটা খুবই নিরিবিলি তো। মেয়েটি এবার বললে, সেই জন্যই চেনা মানুষকে পেলে এইসব রাস্তায় একটু সাহস বাড়ে। এই বিদেশ বিভূঁই। যতীন সেদিনকার সেই বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠছে এই কদিনে। সে প্রস্তুত হয়েছিল। মেয়েটির কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই সে বললে, আপনাকে কিন্তু আমি একেবারেই চিনি নে। চেনা অবশ্যই কঠিন, কিন্তু চেনা হয়ও 1 মিনিটে। অনেক দিন ধরে পথে ঘাটে আপনাকে আমি দেখেছি, অথচ আপনি যে আমাকে দেখেননি, এই আশ্চর্য। হ্যাঁ, তা হতে পারে। আমি অবশ্য আপনাকে লক্ষ্য করিনি, কিন্তু আপনার স্বামী মতিবাবু কই? পিছনে ফেলে এসেছেন বুঝি? মেয়েটি এবার পিছন ফিরে তাকালো, বললে, হ্যাঁ তা হতে পারে। ছুটতে ছুটতে এসেছি কি না। আসুন তবে এখানে একটু দাঁড়াই। মাঠের পথে 2 পাশে অপেক্ষা করার মতন জায়গা কোথাও নেই।
তাছাড়া প্রান্তরের উপরে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। দূরে দূরে অস্পষ্ট যে কয়েকখানা ছবির মতন বাড়ি দেখা যায়, সেখানে কোথাও সন্ধ্যার আলো জ্বলেনি। সমগ্র শিমুলতলায় চক্ষু যেন তমিশ্র নিদ্রায় বুঝে আসছিল। একটি চপল মুখর মেয়ের সঙ্গে একান্তে এইভাবে অপেক্ষা করাটা যতীনের পক্ষে অনেকখানি সংকোচের, কারণ এতে সন্দেহ কি। কিন্তু পথের ধারে এইভাবে একটি বয়স্থা তরুণীর সঙ্গে মুখ বুজে দাঁড়িয়ে থাকতেও বাঁধো বাঁধো ঠেকে। একসময় যতীন বললে, মতিবাবু ছাড়া আপনাদের ওখানে আর কে কে আছেন? আমার মা, আর আছে একটি ছোট ভাই। ও, কতদিন আছেন এখানে? তা প্রায় 13 মাস হতে চলল। ও, ওটা কি আপনার নিজের বাড়ি? মেয়েটি এবার খুব হেসে উঠল। সে হাসি ছুটে গেল দুই ধারের পথের অনেক দূর পর্যন্ত। হাসি থামবার পর সে বললে, এখানে বোকারা বাড়ি তৈরি করে, আর চালাক লোকেরা সেই বাড়িতে এসে বাস করে। ও বাড়িতে আমরা এমনিই থাকি। যতীন চুপ করে গেল। আবার তাকে একটি নতুন বিষয় অবতারণা করতে হয়, নচেত কথালাপের সূত্রটা ধরে রাখা যায় না। হঠাৎ তরুণীটি কথার সূত্র ধরে বললে, আপনি যেরকম কম কথা বলেন, আপনাকে কিছু বলতেও আমার সাহস হয় না। আপনি কি কিছু বলতে চান? হ্যাঁ, কি বলতে চান বলুন। এমন সোজাসুজি জিজ্ঞেস করলে মেয়ে মানুষের মুখে কি কথা ফোটে? আসুন, এখানে একটু বসি। মতিবাবু এসে পড়বেন শীঘ্রই এই পথে। কিন্তু এইভাবে এই ঘোলাটে অন্ধকারে তার স্ত্রীর সঙ্গে পাশাপাশি বসে নিরিবিলি আলাপ করাটা স্বামীর চোখে দৃষ্টিকটু হবে কি না, এই কথা মনে করে যতীন একটু ইতস্তত করল। কিন্তু মেয়েটি আগে ভাগেই গুছিয়ে বসে পড়ে বললে, কই, বসলেন না? অপরাধের চেতনা থেকেই কুণ্ঠা আসে। যতীন সেই কুণ্ঠা কাটিয়ে বসে পড়ল। তারপর বললে, কত দূরে ওদের ফেলে এসেছেন, এখনও যে এলেন না? আমার চেয়ে আপনি ব্যস্ত হচ্ছেন কেন? আপনি কি আমার কথাটা শুনতে চান না? না, চাইবই কি, কিন্তু কথাটা মতিবাবুর সামনে হলে ভালো হতো না? তার সামনেই যদি বলবো, তবে আপনাকে ধরবার জন্য ছুটতে ছুটতে এত দূর এলাম কেন? আচ্ছা, কি এমন কথা আপনার যা মতিবাবুর আড়ালে আমাকে বলতে হবে? এমন কথাও থাকতে পারে যা তার আড়ালে না বললে বলাও যায় না। যতীন এবার চুপ করে গেল। তার গা ছমছমিয়ে এলো। মেয়েটি পুনরায় বললে, জানেন, কতদিন ধরে এই কথাটা আপনাকে বলবার জন্য চেষ্টা করছি। স্টেশনের ওপরে আপনি গেছেন, আমি দেখেছি। কাছে গিয়ে বলতেও চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আপনি পাহাড় পেরিয়ে গেছেন রামকৃষ্ণ আশ্রমের দিকে, আপনার পেছন পেছন গেছি, কিন্তু বলাই হয়ে ওঠেনি। আপনি মাধবী ভিলার বাগানে ঢুকেছেন, আমিও ঢুকেছি। এগিয়ে গেছি ঠিক পাশে, কথাটা মুখে এসেছে, কিন্তু সাহস হয়নি। আপনি সেদিন গয়লাদের ঘরে ঢুকেছিলেন, কিন্তু টের পেয়েছিলেন কি যে কেউ আপনার পেছনে দাঁড়িয়ে আছে? স্টেশন পেরিয়ে সেই যে কেরোসিনের দোকানে আপনি গিয়ে সেদিন তেল কিনছেন, আমি কিন্তু ছিলুম আপনার কাঁধের ঠিক পাশে, আপনি লক্ষ্য করেননি। একজন মেয়ে ছেলে তার সমস্ত লজ্জা শরম ছেড়ে ছায়ার মতন আপনার আশেপাশে দিনরাত ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আপনার নিষ্ঠুর চোখ সেদিকে একবারও পড়েনি। মেয়েটির দুটো চোখ দেখা গেল না, কিন্তু মনে হলো গলাটা তার বাষ্পাচ্ছন্ন হয়ে এসেছে। যতীন যেন অনেকটা মূঢ়ের মতন একদিকে তাকিয়ে রইল। কণ্ঠস্বর একটু সহজ করে অতঃপর মেয়েটি বলল, আপনার সঙ্গে এত আলাপ হলো, কিন্তু কই, এই পর্যন্ত আপনি আমার নামটাও জানতে চাইলেন না। যতীন বললে, আপনাকে তো মিসেস চৌধুরী বলেই মনে করি। ওটা তো পরিচয়, আমার নাম নয়। আমার নাম ভাস্বতী। যতীন আবার চুপ করে গেল। ভাস্বতী বললে, মেয়েদের ওপর খুব ঘেন্না বুঝি আপনার? এই কথা আসে কেন? আপনাকে তো আমি কিছু বলিনি। কিন্তু আর বোধহয় অপেক্ষা করা চলে না, তারা হয়তো অন্য পথ দিয়ে ফিরে থাকবেন। আপনার যদি ভয় করে, আমি গিয়ে না হয় পৌঁছে দিয়ে আসব। তাছাড়া আমাকে ভয় করবার তো কিছু নেই। আপনার বক্তব্য এবার বলুন তো, যতীন বললে। ভাস্বতী একবার এদিক ওদিক তাকালো। পাহাড়তলির চারদিকের প্রায় অন্ধকার হয়ে এসেছে। জনশূন্য বিস্তৃত প্রান্তরে কোথাও কোনো চেতনার চিহ্নমাত্র নেই। দূরে পাহাড়ের গায়ে আগুন লেগেছে, শেষ বসন্তে যেমন পাহাড়ে পাহাড়ে আগুন লাগে। ভাস্বতীর গলায় একটু কাঁপন লাগল।
কিন্তু যথাসম্ভব নিজেকে সংযত করে সে বললে, আগেই বলে রাখি, কথাটা শুনে যদি আপনি মুখ ফিরিয়ে চলে যান তাহলে আমার পক্ষে অত্যন্ত অপমান হবে। আগে কথা দিন, বলুন যে আপনি বিমুখ হবেন না। আপনার কি কথা দেব আপনাকে? বলুন না যে আপনি রাগ করবেন না, বলুন যে রাগ করে আমাকে লজ্জা দেবেন না। রাগ যদি বা করি প্রকাশ করব কেন? তাছাড়া আপনি ভদ্রঘরের মেয়ে, আপনি একজন ভদ্রলোকের স্ত্রী। আপনার সম্মান, আপনার সামাজিক পরিচয়, আমার কিছু দায়িত্ববোধ আছে বই কি। আপনার কি আছে এবার বলুন। ভাস্বতী আবার একবার তাকিয়ে নিল এদিক ওদিক, পরে বলল, না, কেউ কোথাও নেই, কেউ শুনবেও না, জানবেও না। আপনি যদি আমাকে অপমান করেও যান তাহলে এমন কেউ সাক্ষীও থাকবে না, নিন্দেও কিছু রটবে না। একবার আপনি ভালো করে সমস্তটা ভেবে দেখুন তো। এই যে একলা আপনার পাশে অন্ধকারে বসে আছি, এই কেন? আপনি কি দেখেছেন আমার কোনো ভয়ডর আছে? কেন নেই? কে আমাকে এমন সাহস জোগালে? আপনার পেছনে পেছনে এতদিন কেন ঘুরে বেড়াচ্ছি? এমন কিছু কথা নিশ্চয়ই আমার আছে যার জন্য প্রাণের দায় আপনাকে ঘেঁষে ধরেছি। প্রাণের দায় মানে? ভাস্বতীর গুরু গুরু নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছিল। তার মাথার খোঁপায় একগোছা ফুল গোঁজা রয়েছে, কিন্তু মাথায় কাপড় নেই। স্বামীর যে আসতে দেরি হচ্ছে কিংবা স্বামী যে তার জন্য কোথাও অপেক্ষা করতে পারে, এই সম্বন্ধে তার কিছুমাত্র উদ্বেগ দেখা যাচ্ছে না। এমনভাবেই সে এই মাঠের ধারে গুছিয়ে বসেছে যে 2-4 ঘন্টা গল্প করে কাটাতেও তার আপত্তি নেই। এবার সে বললে, দেখুন, এই দেশ আপনারও নয়, আমারও নয়। কলকাতায় আমরা যেমন থাকি এখানেও কি সেভাবে আছি? কত বাঁধন থাকে সেখানে, কত লোকের মুখ চেয়ে থাকা, কতজনকে খুশি করে চলা। সেখানে কত শাসন, কত ভয় আর লোকচক্ষু লজ্জা, ভালো মন্দর কত বিচার, পাড়াপল্লীর কত গোয়েন্দাগিরি। কিন্তু এখানে কিচ্ছু নেই। সব খিল যেন খুলে গেছে। কেউ জানবেও না, কেউ দেখবেও না, কেউ শুনবেও না। দীর্ঘ বিলম্বিত আলাপের মাঝখানে যতীন হঠাৎ ছেদ টানল। নিজেই সে উঠে দাঁড়িয়ে বলল, দেখুন, কথায় কথা বেড়ে চলেছে, কিন্তু আজকে আর নয়। যেটা বুঝতে পারছি না সেটা আর বোঝবার চেষ্টাও করব না। এবার আমাকে যেতে দিন। ভাস্বতী উঠে দাঁড়ালো, বললে, আপনি শুনবেন না? আজ আপনার কাছে আমি ছুটি চাইছি। কোথায় যাবেন এখন? মেয়েটা অস্থির হয়ে উঠল। যতীন বলল, এবার আমাকে ফিরতে হবে, রাত হয়েছে। ভাস্বতী বললে, কিন্তু আমার কথা না শুনলে চলবে না যে। বেশ তো, কাল সকালেই না হয় শোনা যাবে। অধীর কণ্ঠে ভাস্বতী জানালো, কিন্তু দিনের আলো থাকতে সে কথা যে আপনাকে আমি বলতে পারবো না। আমি চাই যে অন্ধকারে এই নিরিবিলি মাঠে, যেখানে কেউ কোথাও থাকবে না, আমার মুখ আপনি ঠাহর করতে পারবেন না, ঠিক এমনই অন্ধকারে আমি আপনাকে বলতে চাই। শুনুন না, দাঁড়ান একটু, চলে যাবেন না। কয়েক পা অগ্রসর হয়ে যতীন আবার দাঁড়ালো। ভাস্বতী এগিয়ে এসে বললে, অমনি করে আপনাকে চলে যেতে দেব না, আপনাকে এমন করে ছাড়তেও পারবো না। এই যে আমার প্রাণের দায়, আপনাকে আগেই বলেছি, আমাকে পায়ে ঠেলবেন না। যতীন এবার একটু কঠোর কণ্ঠেই বললে, দেখুন, আপনার সম্বন্ধে এবার আমার সন্দেহ হচ্ছে, এমন করে মান খোয়াবেন না। সন্দেহ করুন, কিন্তু এমন করে পায়ে ঠেলে যাবেন না। এতদিনের এত আশা, এই যেন আমার মিথ্যে না হয়। বলতে বলতে সামনে দাঁড়িয়ে আবেগে আর উত্তেজনায় ভাস্বতী ঝরঝর করে কেঁদে ফেলল। কান্নাটা আকুল, ভয় ব্যাকুল। আপনি কি চান স্পষ্ট করে বলুন। তৎক্ষণাৎ ভাস্বতী বললে, আপনার দয়া, আপনার একটু স্নেহ, বিবেচনা, আপনি ছাড়া আমার আর কেউ নেই। যতীন বলল, অবাক করলেন আপনি। স্বামীকে ছেড়ে একলা মাঠে অন্ধকারে একজন অচেনা লোকের সামনে কান্নাকাটি করে এইসব জিনিস চাওয়ার মানে বোঝেন? বুঝি বলেই চাচ্ছি এসব। আপনাকে মুখ ফিরিয়ে চলে যেতে দেব না বলেই একলা এসেছি। আপনি যেখানেই যান আমাকেও যেতে হবে সঙ্গে সঙ্গে, কিছুতেই আপনাকে ছাড়তে পারবো না। তবে চলুন। যতীন অগ্রসর হল। যতীন আগে আগে, ভাস্বতী তার পিছনে। দুজনে এবার মুখ বুজে প্রায় 15 মিনিট কাল ধরে পথ হাঁটতে লাগল। আকাশে তৃতীয়ার শীর্ণ চাঁদ ছিল, কিন্তু সে আলোয় পথে কিছুই দেখা যায় না।
কেবল সামনে বহুদূর অবধি একটা ধূলি ধূসরতার দাগ পড়েছিল। সেই দাগ ধরে যতীন হনহন করে চলতে লাগল। তার দ্রুত চলার সঙ্গে দ্রুততর গতিতে ভাস্বতীও এগিয়ে চলল। অন্ধকারে এক জায়গায় থমকে দাঁড়িয়ে যতীন বলল, এই তো আপনার বাড়ি। আচ্ছা, আমি যাই, নমস্কার। না না, সে হবে না। চট করে এগিয়ে এসে ভাস্বতী তার পথ আগলে দাঁড়ালো। বললে, আপনাকে ভেতরে যেতে হবে। ভেতরে যাব? কিন্তু অনেক রাত হয়ে গেছে যে। তা হোক, চলুন না, সেদিন আপনার চা খাওয়া হয়নি। অগত্যা সেই ভাঙা পাঁচিলের ফাটল পেরিয়ে অন্ধকারে যতীনকে ভিতরে আসতে হলো। ভিতরটা নিস্তব্ধ, কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। বারান্দায় উঠে এসে যতীন কী মনে করে একবার স্থির হয়ে দাঁড়ালো। তারপর বলল, আমার সঙ্গে আপনি এই রাত্রে ফিরলেন, এতে আপনার স্বামী কিছু মনে করবেন না? ভাস্বতী অন্ধকারেই দাঁড়ালো। সোজা যতীনের মুখের দিকে অপলক চোখে তাকিয়ে বললে, যে কথা আপনি কিছুতেই শুনতে চাইলেন না, সে কথা কি এইখানে দাঁড়িয়ে শুনতে চান? না, আপনার স্বামীর সামনেই শুনব। স্বামী? কে স্বামী? স্বামী তো আমার নেই। মানে, আমার কি বিয়ে হয়েছে যে স্বামী থাকবে? কার জন্য তবে আপনি রাস্তায় অতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন? কারোর জন্যই নয়, আপনার পিছনে পিছনেই তো আসছিলুম। তবে মতিবাবু কে হয় আপনার? মতিবাবু বলে কোনো লোকই ছিল না। ওই লোকটার নাম মোহিতবাবু। লোকটা শয়তান, জোচ্চোর। আজ 2 দিন আগে আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে। লোকটা পথে আমাদের সঙ্গে আলাপ করে ঘরে এসে ঢুকেছিল। যতীন হকচকিয়ে গেছে। বলল, মানে, আপনারা কি জাদুবিদ্যা জানেন? এত বড় কথাটা চেপে রেখেছিলেন? সহসা ভাস্বতী সেইখানেই বসে পড়ল, কেঁদে ফেলল। বললে, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন, আমি আপনার পায়ে পড়ি। বিস্ময়ে বিমূঢ় হয়ে যতীন কাঠ হয়ে সেইখানে দাঁড়িয়ে রইল। ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ভাস্বতী বললে, ভিতরে আমার রুগ্ন মা, আমার ছোট ভাই, আমাদের আর উপায় নেই, আমাদের দিন চলছে না, আপনি আমাদের বাঁচান। শিমুলতলা এসেছেন কেন আপনারা? যতীন জানতে চাইল। ভাস্বতী বললে, এসেছি অনেক দিন। শুনতুম এখানে বড় লোকরা আসে, এখানে নাকি মান সম্ভ্রম বাঁচিয়ে ভিক্ষে করা চলে। মোহিতবাবুকে এতদিন এই বাড়িতে রেখেছিলেন কেন? ওই লোকটা সাহায্য করতে এসে সর্বনাশের চেষ্টায় ছিল। ও আমাদের কেউ হয় না, মাঝে মাঝে 2-1 টাকা দিত, কিন্তু হঠাৎ পালালো কেন? ভাস্বতী জবাব দিল না। আগেকার মতোই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। তারপর এক সময় বলল, মা সেরে উঠলে ঝিগিরি করতে পারবেন, কিন্তু ভাইটিকে মানুষ করতে না পারলে আমাদের তো আর কোনো উপায় নেই। আপনি আমাদের কিছু ভিক্ষে দিন, আমাদের বাঁচান। আজ 2 দিন আমাদের রান্না চড়েনি। যতীন অনেকক্ষণ ধরে কি ভেবে একসময় পকেটে হাত দিল। তারপর বললে, আজ আমার মানি অর্ডার এসেছিল, পোস্ট অফিস থেকে টাকা নিয়ে বেড়াতে বেরিয়েছিলুম। অবশ্য এই আমার দেশে ফেরবার খরচ। তা হোক, এই নিন, আপনি নিন। প্রায় 100 টাকা হবে। ভাস্বতী হাত পেতে সেই টাকা নিল। তখনও তার চোখে জল ঝরছে। যতীন বলল, আমি আর ভেতরে যাব না, এখান থেকে বিদায় নিচ্ছি। কিন্তু একটা কথা বলে যাই, এই পথ আপনাদের ঠিক পথ নয়। যতীন অন্ধকারে বেরিয়ে চলে গেল।